গ্রামের নাম চন্দ্রপুর। পাকা রাস্তা গ্রামের মাঝখানে এসে কাঁচায় বদলে যায়। রাতে বিদ্যুৎ আসে ঠিকই, কিন্তু আলো যেন সব কিছু পুরোটা দেখায় না। এই গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো ডাকঘর। একসময় এখানে প্রতিদিন চিঠির ভিড় লেগে থাকত। প্রেমের চিঠি, চাকরির খবর, আত্মীয়ের খবর, দূরের শহরের গন্ধ। কিন্তু 5 বছর আগে ডাকঘরটি কার্যত বন্ধ হয়ে যায়। কারণ সেদিন থেকে একটা চিঠি আসা বন্ধ হয়নি। চিঠিটা প্রথম এসেছিল এক বর্ষার সকালে। ডাকপিয়ন মহেশ কাকা সেদিন ভিজে ভিজে এসেছিলেন। হাতে ছিল মাত্র একটি চিঠি। খামটা ছিল পুরনো কাগজে তৈরি, রংটা হলদে হয়ে গেছে, এবং তাতে লেখা ছিল, প্রাপক যে এখনো বেঁচে আছে, ঠিকানা চন্দ্রপুর ডাকঘর। ডাকঘরের কর্মচারী হারানবাবু প্রথমে ভেবেছিলেন এটা কোনো মজা, কিন্তু চিঠিটা খুলতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ভেতরে লেখা ছিল, শেষটা শুরু হয়ে গেছে। যখন এই চিঠি পড়ছ তখন গ্রামটা আর আগের মতো নেই। সেই দিন সন্ধ্যায় হারানবাবু নিখোঁজ হয়ে যান। আমি অরুণ কলকাতা থেকে চন্দ্রপুরে এসেছি গবেষণার কাজে। শহরের গুঞ্জন থেকে দূরে গ্রাম্য জীবন নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছি। কিন্তু গ্রামে পা রেখেই বুঝেছিলাম এখানে কিছু একটা ঠিক নেই। মানুষজন কথা কম বলে, রাতে কেউ বাইরে বেরোতে চায় না, আর ডাকঘরের সামনে দিয়ে গেলে লোকজন চোখ নামিয়ে হাঁটে। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, ডাকঘরটা খোলা নেই কেন? এক বৃদ্ধ বলেছিল, ওখানে আর চিঠি আসে না, শুধু ওই একটাই আসে। আমি হেসে ফেলেছিলাম, কোন একটা? সে আমার দিকে তাকিয়ে বলেছিল, শেষ চিঠি। পরদিন আমি একাই ডাকঘরের সামনে দাঁড়ালাম। দরজাটা আধ ভাঙা। ভেতরে ঢুকতেই পুরনো কাগজ, ধুলো আর এক ধরনের অদ্ভুত গন্ধ, যেন ভেজা কফিনের গন্ধ। টেবিলের ওপর একটা ধুলো মাখা ট্রে, তার মাঝখানে রাখা একটা খাম, একটি চিঠি। আমি হাত বাড়ালাম, ঠিক তখনই পেছন থেকে একটা গলা ফিসফিস করে বলল, ওটা খুলো না। আমি ঘুরে তাকালাম, একজন বয়স্ক লোক দাঁড়িয়েছিলেন, চোখ দুটো অস্বাভাবিক রকমের স্থির। তিনি বললেন, ওটা পড়ো না, সেটা সাধারণ চিঠি নয়। কিন্তু আমি থামিনি, চিঠিটা খুললাম। ভেতরের কাগজটা পুরনো, কালি প্রায় ফিকে হয়ে এসেছে। প্রথম লাইনে লেখা ছিল, তুমি কি নিশ্চিত তুমি এখনো সাধারণ আছো? হঠাৎ করে ডাকঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। দরজাটা নিজে নিজে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর কাগজে একটা নতুন লাইন নিজে নিজেই ফুটে উঠল, তৈরি থেকো তুমি। আমার বুকের ভেতর একটা অদ্ভুত চাপ অনুভব হলো, আর তখনই দূরে কোথাও একটা ঘণ্টা বেজে উঠল। ডাকঘরের বাইরে তো কোনো ঘণ্টা নেই, তবুও শব্দটা আমার কানের ভেতরে বেজেই যাচ্ছিল। সন্ধ্যায় আমি এক চায়ের দোকানে বসেছিলাম। একজন লোক ফিসফিস করে বলল, প্রতিবার যখন কেউ চিঠিটা পড়ে, গ্রামে একজন করে মানুষ ধীরে ধীরে বদলে যায়। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে বদলে যায়? সে বলল, তারা নিজের নাম ভুলে যায়, নিজেকে চিনতে পারে না, আর শেষে ডাকঘরের দিকে হেঁটে চলে যায়। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম, আমি ডাকঘরের ভেতরে দাঁড়িয়ে আছি। চারপাশে শত শত চিঠি ঝুলছে বাতাসে, প্রতিটাতে লেখা, শেষ চিঠি পাঠানো হলো। আর মাঝখানে একটা আয়না। আমি আয়নার দিকে তাকাতেই দেখলাম আমার প্রতিফলন নেই, তার বদলে দাঁড়িয়ে আছে একজন অচেনা মানুষ। সে হাসছে, আর তার হাতে একটা চিঠি, আমার নাম লেখা। গ্রামের সবাই জানত ডাকঘরের কর্মচারী হারানবাবু ছিলেন সোজাসাপটা মানুষ, কোনো ঝামেলা নেই, কারোর সঙ্গে শত্রুতা নেই। কিন্তু যেদিন তিনি শেষ চিঠিটা পড়েছিলেন, সেদিন সন্ধ্যায় তিনি আর বাড়ি ফেরেননি। 3 দিন পর তার জুতো পাওয়া যায় ডাকঘরের পেছনে। ভেতরে পায়ের ছাপ ছিল, কিন্তু বেরোনোর কোনো চিহ্ন ছিল না, যেন হাওয়ায় মিশে গিয়েছিল। আমি আবার ডাকঘরে ফিরে গেলাম। পেছনের দেওয়ালটা ভালো করে দেখতেই চোখে পড়ল একটা গোপন দরজা, যেটা ধুলো আর পুরনো পোস্টারের আড়ালে লুকিয়েছিল। আমি দরজাটা ঠেলে খুললাম। ভেতরে একটা ছোট ঘর,
চারপাশের দেওয়ালে হাজার হাজার চিঠি পিন দিয়ে আটকানো। সব চিঠির ওপর একই কথা, শেষ চিঠি পাঠানো হলো। আর মাঝখানে একটা কাঠের টেবিল, তার ওপর রাখা ছিল একটা পুরনো রেজিস্টার। রেজিস্টার খুলে দেখি প্রতিটি পাতায় মানুষের নাম, তারিখ আর শেষে একটি কলাম, শেষ পাঠ গ্রহণের দিন। নামগুলো পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হারান ঘোষ, মহেশ পাল, রমেন বত্ত, শোভাবালা, মিনতি চক্রবর্তী, সবাই গত 5 বছরে নিখোঁজ। শেষ নামটা পড়ে আমার বুক কেঁপে উঠল, অরুণ। আজকের তারিখ, আমার নাম আমি কখনো লিখিনি, তবুও লেখা আছে। গ্রামের এক বৃদ্ধা মণিমালা দেবী আমাকে কেন জানি না এক রাতে ডাকলেন। তিনি বললেন, তোমরা ভাবো ভূত আছে, কিন্তু আসল ভূত হলো ভুলে যাওয়া মানুষ। তিনি বললেন, অনেক বছর আগে এই ডাকঘরের পোস্টমাস্টার ছিলেন নিরঞ্জন মুখার্জি, একজন একাকী মানুষ। তার ছেলে মারা গিয়েছিল যুদ্ধের সময়, স্ত্রী আত্মহত্যা করেছিলেন। লোকটা একসময় পাগল হয়ে যায়। সে প্রতিদিন চিঠি লিখত, কিন্তু পাঠানোর জন্যে কেউ ছিল না। শেষে সে নাকি লিখেছিল, যারা ভুলে যাবে তাদের নাম চিঠিতে বেঁচে থাকবে। মণিমালা দেবী থাপা গলায় বললেন, নিরঞ্জন আত্মহত্যার আগে নিজের রক্ত দিয়ে একটা শেষ চিঠি লিখেছিল। সেই চিঠিটাই আজও ডাকঘরে আসে, কিন্তু সেটা ডাকপিয়ন আনে না, নিজেই এসে হাজির হয়। আর যেই পড়ে তার স্মৃতি ধীরে ধীরে মুছে যায়। নাম, পরিবার, পরিচয় সব মুছে যায়। শেষে সে হয়ে যায় চিঠির অংশ। পরের দিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে মনে হলো আমার বাবার মুখটা মনে পড়ছে না। আমার স্কুলের নামটাও যেন ফিকে হয়ে যাচ্ছে। খাতায় লিখেছিলাম নিজের নাম, অরুণ, কিন্তু তাকালে মনে হচ্ছে এই নামটা যেন আমার নয়। আর ফোনে দেখি কেউ আমাকে কল করছে না, যেন আমি ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে যাচ্ছি। রাতে শুনলাম ডাকঘরের দিক থেকে কারোর পায়ের শব্দ আসছে। দরজার বাইরে দাঁড়িয়ে একটা কালো ছায়া ফিসফিস করে বলল, তোমার পালা হয়ে গেছে। আমি দরজা খুলতেই সে অন্ধকারে মিলিয়ে গেল। মাটিতে পড়েছিল একটা নতুন খাম, তার ওপর লেখা, প্রাপক অরুণ, বিষয় শেষ স্মৃতি। চিঠি খুলতেই ভেতরে লেখা ছিল, যদি এই চিঠির উৎস খুঁজতে চাও তবে ডাকঘরের নিচে যাও, সেখানে পড়ে আছে শেষ মানুষটার সত্য। আমি রাতের অন্ধকারে আবার ডাকঘরে ঢুকলাম। মেঝেতে একটা ঢিলে কাঠের তক্তা চোখে পড়ল। তক্তাটা সরাতেই ভেতরে দেখা গেল একটা সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। হাতের টর্চ জ্বালিয়ে নামলাম। নিচে একটা ঠান্ডা স্যাঁতসেঁতে ঘর। দেওয়ালের চারপাশে সারি সারি খাম, প্রতিটাতে মানুষের নাম লেখা। সবাই নিখোঁজ, সবাই ভুলে যাওয়া। আর মাঝখানে একটা কাঠের চেয়ারে বসে আছে একজন লোক, চোখ বন্ধ, চেহারা শুকিয়ে গেছে, কিন্তু সে মৃত নয়। লোকটা ধীরে চোখ খুলল। সে ফিসফিস করে বলল, আমি নিরঞ্জন। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তুমি এসব করছো কেন? সে হাসল। হাসিটা ছিল ভাঙা কাঁচের মতো। আমি মরিনি। আমি চেয়েছিলাম কেউ যেন আমাকে ভুলে না যায়, তাই আমি মানুষের নাম চিঠিতে বেঁধে রাখি। যে নাম মনে রাখা হবে সে মরবে না। নিরঞ্জন বলল, প্রতিটি মানুষ যখন চিঠিটা পড়ে তার স্মৃতি ধীরে ধীরে আমার হয়ে যায়। তারা নিজেদের ভুলে যায়, আর আমি তাদের স্মৃতিতে বেঁচে থাকি। তুমি শেষ পাঠক। এখন যদি তুমি নিজেকে ভুলে যাও, আমি চিরকাল বেঁচে থাকব। আমি বুঝতে পারলাম এই চিঠিগুলো মানুষের অস্তিত্ব বন্দী করে রাখে। আমি শেষ চিঠিটা হাতে নিলাম। কাগজে ভেসে উঠল লেখা, তুমি কি নিজের নাম ছেড়ে দিতে প্রস্তুত? আমার মাথায় ভেসে উঠল আমার পরিবার, শৈশব, মুখ, স্মৃতি সব মুছে যেতে বসেছে। আমি চিৎকার করে বললাম, আমি ভুলব না। আমি চিঠিটা ছিঁড়ে ফেললাম। তারপর আগুন জ্বালিয়ে ঘরের সব চিঠি পুড়িয়ে দিলাম। চিঠিগুলো পোড়ার সঙ্গে সঙ্গে নিরঞ্জন চিৎকার করতে লাগল, আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। তার শরীর ধীরে ধীরে ধুলোয় পরিণত হল। শেষে সে ফিসফিস করল, শেষ মানুষটাও চলে গেল।
তারপর সব নিস্তব্ধ। পরের দিন সকালে গ্রামটা যেন একটু হালকা লাগছিল। কিছু মানুষ ফিরতে শুরু করল। নিখোঁজদের নাম ধীরে ধীরে মনে পড়ছে। কিন্তু যখন আমি আয়নায় তাকালাম, আমি নিজেকে চিনতে পারলাম না। আমার স্মৃতির একটা বড় অংশ চিরতরে হারিয়ে গেছে। আমি জানি না আমি কে ছিলাম। আমি শুধু জানি আমি শেষ চিঠির শেষ মানুষ। আজও ডাকঘরের সামনে দাঁড়িয়ে থাকি। কেউ এলে আমি শুধু একটি কথা বলি, চিঠিটা পড়ো না। কিন্তু প্রতিদিন সকালে একটা নতুন খাম এসে পড়ে। তার ওপর লেখা, প্রাপক তুমি, বিষয় শেষ স্মৃতি। আর আমি জানি অভিশাপ শেষ হয়নি, শুধু বাহক বদলেছে। যে নিজের অতীত ভুলে যায় সে ধীরে ধীরে অস্তিত্ব হারায়। স্মৃতি মানুষের